আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে রমজানের মধ্যে সাধারণত আমরা ক্লাসগুলো রাতে নিলেও আজকে একটু দিনে নিয়ে ট্রায়াল করে দেখতেছি আসলে দিনে ক্লাস নিতে কেমন লাগে। তো আশা করতেছি খুব একটা সমস্যা হবে না কারণ ক্লাসের ফিলে চলে গেলে তখন মাথায় এত কিছু আসবে না যে আমার টায়ার্ড লাগতেছে কি লাগতেছে না। ক্লাস নিতে গেলে তখন আলহামদুলিল্লাহ একটা স্ট্রেংথ চলে আসবে। তো তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাদের রেগুলার ক্লাস যারা করে তাদেরকে মেনশন করে দাও। এবং আজকের আমার ক্লাসের মুখ্য হাতিয়ার হচ্ছে এই দুইটা জিনিস আজকের ক্লাসে হচ্ছে আমার মেন হাতিয়ার। এই দুইটা জিনিস দিয়ে আমরা আজকে অনেক কিছু বুঝবো। এটা হচ্ছে আমার পৃথিবী, এটা হচ্ছে আমার পৃথিবী ইমাজিন করে নিব। এটা হচ্ছে আমার পৃথিবী আসলে দেখতে এরকম, তাহলে আমার পৃথিবী আসলে এরকম, তাকে আমরা এরকম বানাই নিব, ইমাজিন করে নিব। ক্যালকুলেশন আসলে দেখতে এরকম করে নিব। আমরা কি করব না করব, কোনটা ধরবো না, সব কিছু আমরা আজকে আলোচনা করব। তার জন্য তোমরা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। একটু কনফার্ম করো এবং একটু বাকিদেরকে মেনশন করে দাও আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো এবং বাকিদেরকে একটু মেনশন করে দাও, তারা জয়েন করে নেক, তাহলে আমরা শুরু করে দিতে পারবো। ওকে, শুরু করার আগে আমি কিছু ছোটোখাটো কিছু কথা লিখে নিই। আমাদের মহাকর্ষ অভিকর্ষ আমরা আজকে লেকচার 2তে যাব। গত ক্লাসে আমরা দেখছিলাম যে আমাদের মহাকর্ষ এবং অভিকর্ষ ওদের পড়তে গেলে কেপলারের সূত্র লাগবে। তো কেপলারের আগে অনেক বিজ্ঞানী অনেক কিছু বলে গেছে, আমরা কেপলারেরটাকে আমরা মুখ্য ধরে নিব। সেই কেপলারের সূত্রটা আমরা আজকে ইনশাল্লাহ পড়ব। তো কেপলারের সূত্র পড়ার আগে আমাদের পড়া লাগছিল হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। তো নিউটনের যে মহাকর্ষ সূত্র, সেই নিউটনের মহাকর্ষ সূত্রটা আমরা এখানে লিখব। তো আমরা একটু লিখি নিউটনের মহাকর্ষ সূত্র। এই আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী বলা হয় এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের কেন্দ্রদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমি ধরে নিলাম এই বস্তুর ভর হচ্ছে m1, এই বস্তুর ভর হচ্ছে m2। তাদের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম হচ্ছে d ধরে নিলাম। ওকে, তাহলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এইদিকে আকর্ষণ করবে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে এইদিকে আকর্ষণ করবে। মাথায় রাখবো মহাকর্ষ বল শুধুমাত্র আকর্ষণধর্মী, এখানে বিকর্ষণের কোনো অস্তিত্ব নাই। ওই কারণে তো আমরা এটা পরে আসলে অনেক বেশি মজা পাই। শুধু আকর্ষণ, কেউ তোমাকে বিকর্ষণ করবে না, সবাই তোমাকে আকর্ষণ করবে, মানসিক প্রশান্তি। তাহলে এটা শুধুমাত্র আকর্ষণধর্মী। এবং এইখানে যে আমার একটা বল প্রয়োগ হবে সেই বলের মানটা আমাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা সরাসরি যদি সূত্র লিখি এরকম দেখছিলাম F হচ্ছে G ইন্টু m1 m2 ডিভাইডেড বাই d²। তো এটাই হচ্ছে আমার মেইন সূত্র। এখানে m1 m2 হচ্ছে দুইটা বস্তুর ভর, d হচ্ছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর কে আমরা বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। গত ক্লাসে দেখছিলাম আমাদের জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এটা আরও একটা একক আছে তোমরা জানো, তবে প্রচলিত একক হচ্ছে এটার মান এক্সামে কখনো দেওয়া থাকবে না, এটা মুখস্থ। এবং এটাকে আমরা বলেছি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, এটা কারো উপর নির্ভর করে না। এবং তিনটে ইম্পর্টেন্ট টার্ম বলছিলাম, এটা আমাদের কারো উপর তো নির্ভর করেই না। স্ট্রং তিনটা জিনিস, প্রবেশ্যতা, প্রবণতা, দিগদর্শিতা, এই তিনটা ধর্মের উপরও এই মহাকর্ষীয় ধ্রুবক নির্ভর করে না। ওই কারণে এটাকে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়। এতটুকু আমাদের গত ক্লাসের পড়া ছিল। এখন আমার এখানে বল যেহেতু একটা ভেক্টর রাশি, এটাকে আমরা এখন ভেক্টর আকারে প্রকাশ করে দেখাবো। তার আগে বলো এতটুকু কথা তোমাদের ক্লিয়ার কিনা, সব কিছু ক্লিয়ার কিনা। যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা এখন সামনের দিকে আগাবো। এই সূত্র পর্যন্ত গতদিন আমরা পড়েছিলাম, মহাকর্ষ সূত্র পর্যন্ত গত ক্লাসে আমাদের পড়ানো হয়েছিল।
গত ক্লাসে আমরা মহাকর্ষীয় সূত্রটা পড়াইছিলাম, এতটুকু পর্যন্ত আসছিলাম। তো আজকে আমাদের কাজ হচ্ছে এই মহাকর্ষীয় সূত্রের ভেক্টর রূপ অনেক সময় এক্সামে আসে, সেটা তপন স্যারের বইতে দেখতেছি দেয় নাই, কিন্তু এটা আমাদের আসে পরীক্ষা এমসিকিউতে আসে, মেবি ইসাক স্যারের বইতে দেওয়া আছে হয়তো। তো আমরা দেখাই দিব এটার ভেক্টর রূপটা, কারণ ভেক্টর রূপটা অনেক সময় পরীক্ষা আসে, যেহেতু আমরা ভেক্টর পড়ছি, সো ভেক্টর রূপ পড়াইতে বলতে কোনো আপত্তি নেই। কি রে লাইভে কোয়ান্টিটি দেখা যায় না কেন? আচ্ছা আমাকে কনফার্ম করো তো, কমেন্টে একটু কনফার্ম করো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতেছো, মানে সব কিছু ক্লিয়ার কিনা, সাউন্ড ভিডিও ক্লিয়ার কিনা, আমাকে একটু কনফার্ম করো, তাহলে শুরু করি। আর আমাকে বেশি তো টায়ার্ড লাগার কথা না, কারণ তুমি আমার টায়ার্ডনেসটা দেখবা না ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। আমরা ক্লাসে পিলে চলে গেলে তখন এইসব টায়ার্ডনেস কাজ করবে না। কিন্তু ক্লাস নেওয়ার পর খবর হবে। জি সব ক্লিয়ার না? ওকে আচ্ছা, তাহলে আমরা আগাই, তাহলে সামনের দিকে আগাই। তো আমরা সামনের দিকে আগাবো হচ্ছে ভাইয়া আমরা কি করব, দেখো আমরা যে কাজটা করব, এই মহাকর্ষীয় সূত্র যেটা, তার আমরা ভেক্টর রূপ দেখব। কোন রূপ দেখব? ভেক্টর রূপ। এখানে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যেটা দেখতেছি f = g * m1 m2 / d²। এখানে কিন্তু শুধুমাত্র মান দেখতেছি, অর্থাৎ এখান থেকে তুমি শুধুমাত্র মহাকর্ষীয় বলের মানটা পাবা। এখন এই যে আমার বল, এই বল কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে আমি এখানে কিন্তু ভেক্টর আকারে দেখাই নাই, আমি শুধুমাত্র মান আকারে দেখাইছি। যদি ভেক্টর আকারে দেখাতে যাই তাহলে কেমন হবে সেটা একটু দেখি। সো ভেক্টর আকারে দেখাতে গেলে আমাকে শুরুতেই বুঝতে হবে সেটা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি তো আমরা সবাই জানি, ঠিক কি না? তাহলে আমাদের এই এফ ভেক্টর যেটা, তার একক ভেক্টর যদি আমরা বলি, তাহলে আমরা একক ভেক্টর যদি বলি, বলের একক ভেক্টর যদি আমি বলি, সেই একক ভেক্টরকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতেছি, তাকে আমরা কি বলতে পারি? আমাদের একক ভেক্টর কাকে বলে একটু কমেন্টে বলো তো। একক ভেক্টর কীভাবে পাবো, কাকে বলে সেটা তো আমরা জানি। একক ভেক্টর হচ্ছে যে ভেক্টরের মান 1 একক। আচ্ছা কমেন্টে একটু বলো তো, কাকে কি দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো? দেখি কমেন্টে একটু বলো, কাকে কি দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো? কাকে কি দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো? কাকে কি দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাবো? হ্যাঁ, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে, একটা উপরে থাকতে হবে আর একটা নিচে থাকতে হবে। তাহলে আমাদের কোনো একটা ভেক্টর মনে করো আমাদের এখানে, সেই ভেক্টরটা হচ্ছে এফ ভেক্টর, কারণ আমি অ্যাপটাকে খুঁজতেছি। এফ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। তাহলে এখানে একক ভেক্টর পাচ্ছি আমরা, ইটা = এফ ভেক্টর / এফ। এটা হচ্ছে আমার একটা একক ভেক্টরের কনসেপ্ট। আবার একইভাবে আচ্ছা দেখো তো, এই টোটাল জায়গাটার মধ্যে আর কোনো ভেক্টর আছে কিনা? এখানে বল একটা ভেক্টর রাশি, সেটা আমার একটা ভেক্টর আছে। আর কোনো ভেক্টর আছে কিনা? যে ভাইয়া আছে, সেটা হচ্ছে কি দূরত্ব, বা এটাকে যদি আমরা স্মরণের নিয়ে কল্পনা করি, এটাকে আমরা ভেক্টর বলতে পারি। তখন আমরা একটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে একক ভেক্টর সমান আমরা এটাও বলতে পারবো, একক ভেক্টর সমান আমরা বলতে পারবো ডি ভেক্টর / ডি ভেক্টরের মান। যেহেতু এটা সরল রৈখিক, এটাকে আমরা স্মরণের সমতুল্য ধরতে পারি, কারণ কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সরল রৈখিক দূরত্ব। তাহলে আমাদের বল যেহেতু একটা দিক আছে, এই দূরত্বের একটা দিক আছে, তাকে আমরা বলতেছি স্মরণ বলতে পারি। তাহলে আমরা একক ভেক্টরকে এভাবেও প্রকাশ করতে পারি, সেম কথা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে একক ভেক্টরকে আমি এই দুইটা প্রসেসের যে কোনো একটাতে প্রকাশ করতে পারি। তাহলে এখন আমার কথা হচ্ছে আমি কার ভেক্টর রূপ বের করব? আমি বলের ভেক্টর রূপ বের করব। তাহলে বলের যদি ভেক্টর রূপ বের করতে যাই, তাহলে আমরা এখান থেকে এফ ভেক্টরটা বের করতে হবে। তাহলে বজ্র গুণন করলে কি হয়? এফ ভেক্টর সমান এফ ইন্টু একক ভেক্টর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এফ ভেক্টর = এফ ইন্টু একক ভেক্টর। এবার আসো, এফ ভেক্টর = এফ এর মান আমার জানা আছে কত? এফ এর মান আমার জানা আছে, সে এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে ভাইয়া g * m1 m2 / d²। তার সাথে আমার একটা কি আছে? তার সাথে ভাইয়া আমার একটা একক ভেক্টর আছে। এখন আমার কোয়েশ্চেন হলো ভাইয়া আমরা এখানে লিখে দিলাম এফ ভেক্টর = g * m1 m2 / d²। বাম দিকে আছে এফ ভেক্টর,
তো ডান দিকে একক ভেক্টরটাকে যদি তুমি কনভার্ট করতে হয় তাহলে কিসে কনভার্ট করতে হবে? অন্য একটা ভেক্টরে। তো ভেক্টরে যে কনভার্ট করবা, একক ভেক্টর মানে ভেক্টর ডিভাইড বাই ভেক্টরের মান। এই ডান দিকে ভেক্টর কে আছে? জি, m1 m2 কেউ ভেক্টর না, ভেক্টর হচ্ছে শুধুমাত্র ডি। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে একক ভেক্টরের জায়গায় চাইলে আমরা ডি ভেক্টর ডিভাইডেড বাই ডি ভেক্টরের মান বসাই দিতে পারি। তাহলে ডি এবং ডি স্কোয়ার মিলে কি হয়ে যাবে? ডি কিউব হয়ে যাবে। তাহলে আমরা এটা খুব সুন্দর করে সাজায় লিখতে পারি, এফ ভেক্টর ইকুয়ালস টু জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু আমাদের কি ভেক্টর? ডি ভেক্টর। এটাই হচ্ছে আমাদের ভেক্টর রূপ। অনেকে যে কাজটা করে নিচে ডি কিউবটা খেয়াল করে না, ডাইরেক্ট একটা ভেক্টর দিয়ে দেওয়া হবে না। তাহলে এটা হচ্ছে আমার মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। বলো আমরা বুঝছি কিনা? এটা হচ্ছে আমার মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। বলো আমরা বুঝছি কিনা? মহাকর্ষ সূত্রের এটা হচ্ছে ভেক্টর রূপ। এই ভেক্টর রূপটা আমরা বুঝছি কিনা একটু কনফার্ম করো। এই ভেক্টরটা আমরা বুঝছি কিনা বলো। এফ ভেক্টর সমান এফ ইন্টু একক ভেক্টর। কেন? এই যে একক ভেক্টর মানে কি? এফ ভেক্টর ডিভাইড বাই এফ ভেক্টরের মান। তাহলে তুমি বজ্রগুণন করো না, এই যে আমরা এখান থেকে বলতেই পারতেছি একক ভেক্টর সমান হচ্ছে এফ ভেক্টর ডিভাইডেড বাই এফ ভেক্টরের মান। কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। বজ্রগুণন করলে নিশ্চয়ই এখান থেকে বলা যায় এফ ভেক্টর ইকুয়ালস টু এফ ইন্টু একক ভেক্টর। তাহলে কোন একটা ভেক্টরের মানকে যদি একক ভেক্টর দ্বারা গুণ করো তাহলে কিন্তু তুমি মেইন ভেক্টরটা পেয়ে যাবা। ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করলে পাওয়া যায় একক ভেক্টর, আর ভেক্টরের মানকে একক ভেক্টর দ্বারা গুণ করলে পাওয়া যায় মূল ভেক্টর। তাহলে ভেক্টরের মান এবং একক ভেক্টর থেকে মূল ভেক্টর পাইতে হলে ভেক্টরের মান এবং একক ভেক্টরকে গুণ করতে হয়, সেই কাজটাই করছি। এখন আমি যখন এখানে করলাম এফ এর মান বসাই দিলাম, এবার এই একক ভেক্টরের যে মান বসাবো, একক ভেক্টর মানেই তো তার মান এক একক, তো সো এক একক। তাহলে তুমি যদি এটা বল দিয়ে প্রকাশ করো তাও এক একক, তুমি যদি স্মরণ দিয়ে প্রকাশ করো তাও এক একক, কোনো সমস্যা নেই, তুমি যে কোনোটা দিয়ে প্রয়োগ করতে পারবা। তাহলে আমি এখানে একক ভেক্টর বসানোর সময় কোনটা বসালাম? ডি এরটা বসালাম। কেন? কারণ ডান পক্ষে আমার ভেক্টর আছে শুধুমাত্র ডি, ওই কারণে আমি এখানে ডি এরটা বসাইলাম, অন্য কারোটা বসাই নেই। কারণ এই যে একক ভেক্টর মানে কি? কোন একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে আমি এখানে ডান দিকে আমার ভেক্টর কে আছে? ডি ভেক্টর, ওই কারণে ডি ভেক্টরকে ডি ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম, সেটাও তো একক ভেক্টর। তুমি এটা যদি বলো আনসার বের হবে এক, এটা যদি বলো তাও আনসার বের হবে এক, কারণ একক ভেক্টর মানে হচ্ছে তার মানে এক একক। সো তুমি যাকে দ্বারা প্রকাশ করো কোনো ব্যাপার না, যাকে দিয়ে তুমি প্রকাশ করো কোনো ব্যাপার না, বাট তোমাকে প্রকাশ করতে হবে পারফেক্টলি। আর ডান দিকে তো আমার ভেক্টর দেখে, তুমি তো এখানে যে সকল ভেক্টর নাই সেই সকল ভেক্টর দিয়ে কাজ করতে পারবা না, যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে। এখন আমি শুরুতে এফ ভেক্টর বের করার জন্য এইভাবে লিখলাম, এফ এর মান বসানোর পর দেখলাম ডান দিকে আমার ভেক্টর বলতে আসে মাত্র শুধুমাত্র ডি। তাহলে এই একক ভেক্টরটাকে কি দিয়ে প্রকাশ করব? ওই ডি ভেক্টর দিয়ে প্রকাশ করব, সিম্পল ব্যাপার। তুমি তো যে কাউকে দিয়ে প্রকাশ করতে পারো। তুমি যদি বলো ই ভেক্টর মানে ইমু ভেক্টর, তাহলে তুমি ইমু ভেক্টর ডিভাইড বাই ইমু ভেক্টরের মান সমান একক ভেক্টর, তার মানে কিন্তু 1। কিন্তু এখানে তো ইমু ভেক্টর নাই, এখানে আছে ডি ভেক্টর, ওই কারণে একক ভেক্টরের জায়গায় ডি ভেক্টর ডিভাইড বাই ডি ভেক্টরের মান বসাইছি। কথা ক্লিয়ার কিনা বলো? একজন বলতেছি ইটা ক্যাপ সমান ডি ভেক্টর বাই ডি কেন? হ্যাঁ, হে যে আজকেই তো ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে আছে যে আমার একটা ক্লাসের একটা অংশ, একক ভেক্টর মানে হচ্ছে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। তুমি জানো না উপরে বাই নিচে ভেক্টরকে ভেক্টরের মান দ্বারা ভাগ করতে হবে। সো আমি যে কোনো একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। এফ ভেক্টরকে এফ ভেক্টরের মান দ্বারা ভাগ করলে সেটা একক ভেক্টর, ডি ভেক্টরকে ডি ভেক্টরের মান দ্বারা ভাগ করলে সেটাও একক ভেক্টর। এখানে এফ এর দিকে ডি এর দিক সেম ডিরেকশনে। এখন তুমি আমাকে এখানে একটা কথা বলতে পারো, ভাইয়া এফ এর দিক আর ডি এর দিক সেম দিকে কেন? কারণ হচ্ছে দেখো, কোনো একটা মনে করো প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এই দিকে টানে, তাহলে আমি বলতে পারি না প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে এই দিকে টেনে আনে, তাহলে এফ এর দিকে এইদিকে, সরণের দিকে এদিকে। এবার দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে এই দিকে টানে, তাহলে এফ এর দিকে এদিকে, তখন সরণের দিকে এদিকে। সো তোমার টেনশন নাই, এফ এর ডিরেকশন আর ডি এর ডিরেকশন সেম, যার কারণে আমি একই একক ভেক্টর ব্যবহার করতে পারতেছি। দুই ধরনের ডিরেকশনে কোনো তারতম্য নাই, ডিরেকশনে তারতম্য হলে কিন্তু ঝামেলা আছে, ডিরেকশনে কোনো তারতম্য নাই, ওই কারণে আমরা সরাসরি এটা বসাই।
আশা করি বুঝতে পারছো। ওকে, এবার আমরা সামনের দিকে আগে। হ্যাঁ, এবার আমরা সামনের দিকে আগে। তাহলে এটা আমাদের আসলে বলা হয়ে গেছে। আমরা এই জাস্ট ভেক্টর রূপটা দেখাতে চাইছিলাম। এই ভেক্টর রূপটা অনেক জায়গায় কাজে লাগবে, এই কনসেপ্টটাই তোমার অনেক জায়গায় কাজে লাগবে। স্কেলার থেকে কিভাবে ভেক্টরে রূপান্তর করতে হয় এই কনসেপ্টটা আমার অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায় কাজে লাগে। এবার আসো, এবার আসবো হচ্ছে তোমাকে কিছু জিনিস শিখাইতে হবে। এবার তোমাকে আমার কিছু জিনিস শিখাইতে হবে। এক নম্বর একটা জিনিস শিখাইতে হবে। এখন আমরা ক্যাপলারের সূত্র পড়বো। এই ক্যাপলারের সূত্র পড়তে হলে তোমাকে একটা জিনিস শিখাইতে হবে মাস্ট। যে জিনিসটা শিখাইতে হবে সেটা হচ্ছে উপবৃত্তের কনসেপ্ট, উপবৃত্ত। এই উপবৃত্তের কিছু কনসেপ্ট তোমাকে আমার শিখাইতে হবে। উপবৃত্তের কিছু কনসেপ্ট তোমাকে আমার শিখাইতে হবে। একটু ভালো করে খেয়াল করো, এই উপবৃত্তের কনসেপ্টটাই আমি এখন তোমাকে শিখাবো। মনোযোগ দিয়ে খেয়াল করব। উপবৃত্তের কনসেপ্টটা আমি তোমাকে শিখাবো, কারণ এখানে উপবৃত্ত সম্পর্কে জানা লাগে। তো আমি উপবৃত্ততে ইকুয়েশন বলবো না, কিচ্ছু বলবো না, এগুলো ম্যাথমেটিক্সের জিনিস। আমরা এখানে যতটুকু না হলে নয় সেগুলো আমরা বলবো। একটু খেয়াল করো, এটাকে আমরা অবশ্যই ভাইয়া বৃত্ত বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি ভাই? এটাকে আমরা বৃত্ত বলতে পারি। এটাকে আমরা বৃত্ত বলতে পারি। একটা বৃত্তকে যদি তুমি এই কাজটা করো, আমি তোমার বোঝার সুবিধার্থে বলতেছি, একটা বৃত্তকে যদি তুমি সমভাবে উভয় দিকে টানো তাহলে সেই বৃত্তটা একটু লম্বাটা হয়ে যাবে না? সাইফুল ইসলাম ভাইয়া, মহাকর্ষ বল তো বস্তুর ভরের উপর নির্ভরশীল, তাহলে গ্যালিলিও সূত্র মতে ভিন্ন ভরের বস্তু একই সময়ে ভূমিতে পতিত হয় কেন? ভর তো সেম, তাই না? তাহলে আকর্ষণ বলে তারতম্য হবে না? না না না, এখানে তোমার কাহিনী আছে। সেখানে হচ্ছে ওইটা হচ্ছে আমাদের দেখো ওইখানে হচ্ছে আমার অভিকর্ষ বলটা। হ্যাঁ, আমাদের অভিকর্ষজ ত্বরণের কারণে বস্তুটা নিচের দিকে পড়ে। অভিকর্ষজ ত্বরণের কারণে বস্তুটা নিচের দিকে পড়ে। এখন বস্তু যখন নিচের দিকে পড়ে, সে যে ত্বরণে পড়ে তার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণ ছোট বড় সকল বস্তুর উপর সমান। তাহলে আমাদের বড় বস্তু হোক ছোট বস্তু হোক, অভিকর্ষজ ত্বরণের মান সেম। এখন ছোট বস্তু নিচের দিকে নামার সময় যে পরিমাণ বাধা পাবে, বড় বস্তু আরও কম বাধা পাবে, তখন দেখা যায় বড় বস্তু আগে পড়ে যায়, একই ত্বরণে পড়ে না। তাহলে আমি একই ত্বরণ সেম মানে কি? আমি যদি বলি আমার ত্বরণ আর এই বস্তুটার ত্বরণ সেম, এর মানে 5 সেকেন্ডে আমার ব্যাগ যদি 10 মিটার পার সেকেন্ড বাড়ে, 5 সেকেন্ডে ওর ব্যাগও 10 মিটার পার সেকেন্ড বাড়বে। তাহলে লিটারালি দেখা যাবে সমান দূরত্ব যাবে। সেখানে আমার দেখা যাচ্ছে কি ত্বরণটা সেম, অভিকর্ষজ ত্বরণটা সেম। ওই ত্বরণ সেম হওয়ার কারণে সবাই সমান সময়ে পড়ে, সেখানে কোনো বাধা আমরা কাউন্ট করি না। আচ্ছা, এবার আসো একটু ভালো করে খেয়াল করো। তোমার ইচ্ছে হলো, মনে করো তুমি এটাকে টেনে এভাবে লম্বা করবা, তাহলে আমার দেখতে এরকম হয়ে যাবে না? মানে সমভাবে করলে আর কি। আমি তোমার বুঝার সুবিধার্থে বলতেছি। এই লাল কালারে যেটা দেখতেছো তার নাম হচ্ছে উপবৃত্ত। তাহলে আমার প্রথম কথা হচ্ছে উপবৃত্ত দেখতে কেমন? এই যে আমি যেরকম এই ধরনের কোনো একটা বস্তুকে নাম দিই বৃত্ত, একইভাবে এই লাল কালারে যেটা দেখতেছো লম্বাটে সুষম, এই ধরনের বস্তুকে আমরা নাম দিই হচ্ছে উপবৃত্ত। আই রিপিট এগেইন, আমাদের এই ধরনের শেপকে যেরকম আমি বৃত্ত নাম দিই, এই ধরনের শেপকে আমরা নাম দিই হচ্ছে উপবৃত্ত। এবার যদি তুমি উপবৃত্ত পড়তে যাও, আমরা বড় করে একটা উপবৃত্ত আঁকি। আমরা বড় করে একটা উপবৃত্ত আঁকলাম, এটা হচ্ছে আমার উপবৃত্ত, জাস্ট লাইক দ্যাট। এটা হচ্ছে আমার কি, এই যে এই শেপটা দেখতে কিসের মতো? উপবৃত্তের মতো, উপবৃত্তের মতো। এই যে আমার যদি এটা উপবৃত্তের মতো শেপ হয়, তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এই দিকে একটু লম্বাটে আর এই দিকে হচ্ছে খাটো। একটু খেয়াল করো, বৃত্তের ক্ষেত্রে আমরা দেখছিলাম এই দিকে যতটুকু এই দিকেও ততটুকু, আর উপবৃত্তের ক্ষেত্রে এই দিকে যতটুকু এই দিকে তার থেকে একটু করে বেশি। তাহলে উপবৃত্তের ক্ষেত্রে দুইটা দিক সেম না, এই দিকে আমার ছোট, এই দিকে হচ্ছে আমার বড়। বৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে তার ব্যাস, এখানে আমরা এগুলোকে বলি তার অক্ষ। এখানে দেখো এই অক্ষটা হচ্ছে বড়,
এই অক্ষটা হচ্ছে ছোট। তাহলে এই যে অক্ষ এই বড় অক্ষটাকে আমরা বলি নাম দিই হচ্ছে বৃহদাক্ষ। বৃহদাক্ষ মানে বড় অক্ষ, অথবা এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে পরাক্ষ। বৃহদাক্ষ বা পরাক্ষ। আর এই যে ছোট এটা দেখতেছ, এটাকে আমরা নাম দিই হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এটাকে আমরা নাম দিই হচ্ছে কি? ক্ষুদ্রাক্ষ। তো ক্ষুদ্রাক্ষ নিয়ে আমার এখানে কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে বৃহদাক্ষ নিয়ে। এবার একটু খেয়াল করে দেখি আমাদের এই যে বৃহদাক্ষ, এই বৃহদাক্ষ যদি আমরা বলি, এই বৃহদাক্ষে দেখো এটা হচ্ছে আমার যেরকম এটা বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। এই উপবৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্রের এই পাশে যে দৈর্ঘ্যটা, এটাকে আমরা বলি হচ্ছে এ। এটা যদি এ হয় অবশ্যই এটাও হবে আমার এ। তাহলে এখন যদি আমি তোমাকে কোয়েশ্চেন করি বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, দেখি তোমরা আমাকে বলো তো, কমেন্টে বলো। আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই উপবৃত্তটার পরাক্ষের দৈর্ঘ্য কত, তোমরা আমাকে একটু বলো তো। পরাক্ষের দৈর্ঘ্য কত আমাকে একটু কমেন্টে বলো তো। এটার পরাক্ষের দৈর্ঘ্যটা কত একটু কমেন্টে বলো শুনি। পরাক্ষটা কত একটু কমেন্টে শুনি। তোমরা বলো যে এটা হচ্ছে আমার এই ধরনের শেপটাকে বলতেছি উপবৃত্ত। এই উপবৃত্তের এই যে পরাক্ষ মানে বৃহদাক্ষ, সেই বৃহদাক্ষের এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। তাহলে বৃহদাক্ষ মানে কি? পুরো অক্ষটা, একেবারে পুরো অক্ষ, মানে এখান থেকে শুরু করে একেবারে পুরাটাই হচ্ছে আমার বৃহদাক্ষ। এটা সুষম, এদিকে এ হলে এদিকেও হে এ, ওই কারণে আমরা বলতে পারি পরাক্ষটা হচ্ছে টোয়াইস এ। তাহলে আমি যদি বলি এটা কি ভাইয়া, টোয়াইস এটা হচ্ছে পরাক্ষ, তাহলে ভাইয়া আমার এটা কি? এই জিনিসটা কি? এই জিনিসটা কি? পরাক্ষের কি ঠিক অর্ধেক না? টোয়াইস এ যদি পরাক্ষ হয় এটাকে আমরা কি বলবো? পরাক্ষের অর্ধেক। এই পরাক্ষের অর্ধেক যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে অর্ধপরাক্ষ। কি বলি? অর্ধপরাক্ষ। তাহলে এখন থেকে একটা কথা মাথায় রাখবো, উপবৃত্তের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়, উপবৃত্তের ক্ষেত্রে যদি তোমাকে বলা হয় পরাক্ষ, তুমি বুঝবো হচ্ছে টোয়াইস এ, যেটা হচ্ছে পুরাটা। আর অর্ধপরাক্ষ মানে হলো এটার অর্ধেক। অর্ধপরাক্ষ মানে তার অর্ধেক। এই এটাকে আমরা বলি অর্ধপরাক্ষ। আমাদের বইতে অর্ধপরাক্ষ লেখা আছে, কিন্তু আমরা অনেকে বুঝি না যে অর্ধপরাক্ষ মানে হচ্ছে উপবৃত্তের বড় যে অক্ষ আছে তার নাম পরাক্ষ, তার অর্ধেকটাকে আমরা বলি অর্ধপরাক্ষ। এখন একটা জিনিস তোমাকে বলে রাখি, আমাদের এই যে আমাদের সাধারণত আমরা পড়ার সময় একটু পরেই পড়ব, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে। সূর্যকে কেন্দ্র করে যে বিভিন্ন গ্রহগুলো ঘুরে, তারা কিন্তু বৃত্তাকার পথে ঘুরে না, তারা ঘুরে হচ্ছে এরকম উপবৃত্তাকার পথে। বিজ্ঞানী কেপলার প্রমাণ করে দিছে। এখন এই উপবৃত্তাকার পথে আমি ধরে নিলে আমার ক্যালকুলেশনগত অনেক জটিলতা সৃষ্টি হয়। ওই কারণে আমরা উপবৃত্তকে কেমন ধরে নিব? আমরা উপবৃত্তকে কেমন ধরে নিব? আমরা ধরে নিব হচ্ছে ধরে নিব বৃত্তের মতো। ধরে নিব কিসের মতো? বৃত্তের মতো। এখন প্রশ্ন হলো ভাইয়া, আমি যদি বৃত্তের মতো ধরে নিই, তাহলে অর্ধপরোক্ষটাকে কি বলবো? সিম্পল, তুমি যদি বৃত্তের মতো ধরে নাও, তখন দেখো তুমি এটাকে এখন এরকম আঁকতেছ, তাহলে এই পুরা জিনিসটাকে তুমি কি বলতা ভাইয়া? পুরা জিনিসটাকে আমরা বলতাম হচ্ছে পরাক্ষ। এটা কি পরাক্ষের অর্ধেক? তাহলে আমাদের এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর। বৃত্তের ব্যাসার্ধ কি? আর। তাহলে আমরা বলতে পারি যদি উপবৃত্তের ক্ষেত্রে যাকে অর্ধপরাক্ষ বলি, বৃত্তের ক্ষেত্রে সেটা কার সমতুল্য? ব্যাসার্ধের সমতুল্য। তাহলে এই অর্ধপরাক্ষ যেটা বলতেছি সেটা কার জন্য? এই অর্ধপরাক্ষ যেটা বলতেছি সেটা হচ্ছে উপবৃত্তের জন্য। সেটা হচ্ছে কি? উপবৃত্তে। সেই অর্ধপরাক্ষটা তাকেই আমরা বর্তমানে আর বলবো, এবং তাকে বলি ব্যাসার্ধ। আরটাকে আমরা বলি ব্যাসার্ধ। এবং এই কনসেপ্টটা কার জন্য? অবভিয়াসলি ভাই এটা হচ্ছে বৃত্তের জন্য। এর মানে উপবৃত্তের ক্ষেত্রে আমরা যাকে অর্ধপরাক্ষ বলি, বৃত্তের ক্ষেত্রে আমরা তাকে ব্যাসার্ধ সমতুল্য ধরে নিতে পারি। এই কথাটা ক্লিয়ার কিনা বলো? তোমাদের বইতে তো আর এগুলো পাবা না, বইতে সরাসরি ধরে নিছে তুমি সব পারো, তখন লিখে দিছে, কিন্তু তোমরা তো এগুলো পারো না আসলে। তো এই উপবৃত্তের কনসেপ্টগুলো সবগুলো আসে হচ্ছে সেকেন্ড ইয়ারে, তো তোমরা সেকেন্ড ইয়ার ম্যাথমেটিক্সে তাও।
তো বলো আমরা একটুকু বুঝছি কিনা। তাহলে আমাদের মেন কথাগুলো, আমি কিন্তু ডিপে যাচ্ছি না, আমার মেন কথা হচ্ছে ভাইয়া আমি সহজে বুঝার জন্য এভাবে বলতেছি, বৃত্তকে একটু লম্বা করে দিলে যে শেপটা, তাই ওই শেপটাকে আমরা বলি হচ্ছে উপবৃত্ত। বৃত্তের ক্ষেত্রে দুই দিকে সমান সমান, উপবৃত্তের ক্ষেত্রে দুই দিকে সমান না, একদিকে লম্বা একদিকে ছোট, এই দুটোকে বলি অক্ষ। বড়টাকে বলি বৃহদাক্ষ, অন্য নাম পরাক্ষ, ছোটটাকে বলি ক্ষুদ্রাক্ষ। এটা নিয়ে আমার কোনো কাজ নাই। এই বড় অক্ষ যেটা, তাকে আমরা বলতেছি বৃহদাক্ষ। বৃহদাক্ষের এটাকে বলতেছি এ, এটাকে বলতেছি এ। তাহলে টোটাল বৃহদাক্ষ হচ্ছে টোয়াইস এ। আর এ মানে কি? এ মানে হচ্ছে টোটাল বৃহদাক্ষের ঠিক অর্ধেক, ওই কারণে এটাকে আমরা বলি বৃহদাক্ষের অর্ধেক। এবং বৃহদাক্ষের আরেকটা নাম হচ্ছে পরাক্ষ। তাহলে পরাক্ষ মানে টোয়াইস এ, তাহলে এ মানে কি? পরাক্ষের অর্ধেক মানে অর্ধপরাক্ষ। উপবৃত্তের ক্ষেত্রে আমরা যাকে অর্ধপরাক্ষ বলি, বৃত্তের ক্ষেত্রে তাকে আমরা ব্যাসার্ধ বলি, কারণ বৃত্তের ক্ষেত্রে চারদিকে সমান সুষম। সাইবল ভাইয়া, দূরত্ব কনস্ট্যান্ট থাকলে মহাবিশ্বে দুইটি ভিন্ন ভরের বস্তুর উপর তো মহাকর্ষ বল সেম না, তাহলে অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট থাকে কেন? পিছনের কাহিনীটা একটু বলেন। হ্যাঁ, পিছনের কাহিনী তুমি একটু পরেই পাবা, আমরা আজকেই পড়াবো অভিকর্ষজ ত্বরণ। আমরা যখন অভিকর্ষজ ত্বরণ পড়াবো তখন দেখবা হচ্ছে অভিকর্ষজ ত্বরণে আমরা দেখতেছি অভিকর্ষজ ত্বরণ সেটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, সেটা পৃথিবীর ভরের উপর নির্ভর করে। এখন তোমার উপর তোমার সাপেক্ষে পৃথিবীর ভর যা, আমার সাপেক্ষে পৃথিবীর ভর সেম, কারণ পৃথিবী কনস্ট্যান্ট। তাহলে তখন আমার দেখা যায় জি এর মানটাও কনস্ট্যান্ট, সেটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এটা জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, আমরা সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো। ইসলাম আশিক ভাইয়া, ক্ষুদ্রাক্ষকে কী দিয়ে প্রকাশ করে? আমরা ক্ষুদ্রাক্ষকে এখানে কিচ্ছু দিয়ে প্রকাশ করি না, তবে তোমরা যখন সেকেন্ড ইয়ারে ম্যাথমেটিক্স পড়বা তখন এই ক্ষুদ্রাক্ষকে তোমরা ছোটো হাতের বি দিয়ে প্রকাশ করবা, তখন দেখা যাবে টোটাল ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হচ্ছে টোয়াইস বি। এখন এটা আমার ফিজিক্সে নাই, ওই কারণে আমি শুধু তোমাকে এক্সট্রা জিনিস পড়াতে চাচ্ছি না। ম্যাথে তোমরা এগুলো সব পড়বা, যদিও ম্যাথে এই পরাক্ষ ওয়ার্ডটা ইউজ করে না, ম্যাথে ইউজ করে বৃহদাক্ষ। ফিজিক্সে বৃহদাক্ষটাকে পরাক্ষ হিসেবে ধরে নেয়, মানে বৃহদাক্ষটাকে পরাক্ষ হিসেবে নামকরণ করে ফিজিক্সে। যেরকম ম্যাথে তোমরা পড়া হচ্ছে ফাংশন, ফিজিক্সে ফাংশন না বলে বলা হয় অপেক্ষক। তো অনেকে অপেক্ষক দেখলে ভাই অপেক্ষক কী জিনিস? আরে ভাই, যেটাকে তুমি ফাংশন বলো সেটাই অপেক্ষক। তাকে যদি বলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, সে বুঝে। আর আমি যদি বলি ওয়াই এক্সের অপেক্ষক, সে আর বুঝে না। তো জিনিসটা এরকম। বৃহদাক্ষের বাংলা নাম হচ্ছে পরাক্ষ, একটু জানলে এনাফ। যাদের আটকাচ্ছে বলতেছো এটা তোমাদের ব্যক্তিগত প্রবলেম, আমার এখানকার কোনো প্রবলেম না। এ বলো একটু বুঝছি কিনা, বলো এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো, এতটুকু কথা ক্লিয়ার কিনা। ওকে, ওকে, তাহলে আমরা মেন যে কথাগুলো বললাম, বৃত্তকে একটু বড় এলে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত হয়, উপবৃত্তের দিকটা এরকম, তার বড় অক্ষটাকে বলি বৃহদাক্ষ বা পরাক্ষ, আর তার অর্ধেকটাকে আমরা বলি অর্ধপরাক্ষ। এ মানে হচ্ছে অর্ধপরাক্ষ, আর এই অর্ধপরাক্ষটাকে আমরা যদি বৃত্তের সাথে তুলনা করি, বৃত্তের সাথে তুলনা করলে সেটাকে আমরা ব্যাসার্ধের সাথে তুলনা করতে পারবো। সো তোমার সূত্র তোমার পড়াইলাম অর্ধপরাক্ষ দিয়ে, এটা হচ্ছে উপবৃত্তের জন্য প্রযোজ্য। পরীক্ষা আসলো বৃত্ত, তখন তুমি কি করবা? এর জায়গায় আর বসে তুমি করে ফেলতে পারবা, কোনো সমস্যা হবে না। এবার আসা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেই ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, যে আমাদের এখানে এবার একটা জিনিস আসবে হচ্ছে ফোকাস বলে একটা কথা থাকবে, ফোকাস। তো ফোকাস ব্যাপারটা আসলে পারফেক্টলি বুঝতে হলে তোমাকে ম্যাথের যে আমাদের কনিক্স, সে কনিক্স বুঝে ছাড়া আসলে হয় না। তো আমি এখন জাস্ট মুখস্থ টাইপসের একটা কথা বলবো, সেটা তোমাকে বিলিভ করে নিতে হবে। জাস্ট এভাবে চিন্তা করো, আমার যে বৃত্ত, এই বৃত্তটা কারো না কারো সাপেক্ষে ড্র করা হয় না? জি ভাইয়া, ড্র করা হয়। কার সাপেক্ষে ড্র করা হয়? অবশ্যই ভাইয়া এই কেন্দ্রের সাপেক্ষে। ওই কারণে বৃত্তের কেন্দ্রটাকে আমরা বলি হচ্ছে ফোকাস। বৃত্তের এই যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই হচ্ছে ফোকাস। কেন্দ্র মানে যে কেন্দ্রে থাকে, তাহলে কেন্দ্রে আসো, এই কারণে ফোকাস। এখানে এটা কেন্দ্র,
কিন্তু ফোকাস না, এটা কেন্দ্র কিন্তু ফোকাস না। কেন? কারণ কেন্দ্রের সাপেক্ষে উপবৃত্ত আঁকা হয় না। বৃত্ত আঁকা হয় দেখবা কম্পাস বসাইয়া ডাইরেক্ট আঁকা দেয়, উপবৃত্ত ডাইরেক্ট আঁকা যায় না। উপবৃত্ত আঁকতে হয় যার সাপেক্ষে আঁকি তাকে বলি ফোকাস। কার সাপেক্ষে আঁকি? দেখো এই বৃহদাক্ষের উপর এই সকল পজিশনে এমন একটা বিন্দু আছে, এই বিন্দুর সাপেক্ষে তুমি এই উপবৃত্তটা আঁকতে পারবা। অথবা এই দিকে একটা বিন্দু আছে, দুইটা আমার সেম পজিশন, এটাকে আমরা বলতে পারবো এদের সাপেক্ষে আমার উপবৃত্ত আঁকা হয়। তুমি যদি একটা উপবৃত্ত আঁকো, উপবৃত্ত আঁকার নিয়ম আছে, তো এই যে আমার এই বিন্দুগুলোর সাপেক্ষে আঁকতে পারবা। এই বিন্দুগুলোকে আমরা বলি হচ্ছে উপবৃত্তের ফোকাস। কি বলি? উপবৃত্তের ফোকাস। তাহলে আমি যদি কোয়েশ্চেন করি উপবৃত্তের ফোকাস কয়টা, অবশ্যই ভাইয়া উপবৃত্তের ফোকাস আমার দুইটা। এটাকে অনেক সময় উপকেন্দ্রও বলা হয়, আমাদের ফিজিক্সে আমরা ফোকাসই বলি। তাহলে ফোকাস কয়টা? দুইটা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এই দুইটা হচ্ছে উপবৃত্তের ফোকাস। তাহলে উপবৃত্তের ফোকাস থাকে কয়টা? একটা। এখানে কেন্দ্র মানে যে কেন্দ্রে আছে, আর বৃত্তের ক্ষেত্রে ফোকাসটাই হচ্ছে তার কি? কেন্দ্র। আর এক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে ফোকাস একটাই এবং সেটাই হচ্ছে তার কেন্দ্র। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ উপবৃত্তের বৃহদাক্ষের উপর এই যে মোটামুটি এই রিজিয়নে একটা বিন্দু আছে যাকে আমরা বলি ফোকাস, অথবা এই রিজিয়নে একটা বিন্দু আছে যাকে বলি ফোকাস। উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস থাকতে পারে দুইটা, উপবৃত্তের ক্ষেত্রে ফোকাস থাকতে পারে দুইটা। তাহলে আমাদের এটা বুঝতে হবে, এটাকে আমরা বলি ফোকাস। উপবৃত্তের ক্ষেত্রে আমাদের ফোকাস থাকে দুইটা। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এই কথাগুলো হচ্ছে তোমাদেরকে বলার কথা না, মানে এগুলো না বললে তুমি আসলে ক্যাপলারের সূত্র বুঝবা না। এগুলো তোমার বইতে পাবা না, কিন্তু নোট করার সময় খুব সুন্দর করে নোট করে রাখতে হবে, কারণ তোমরা এগুলা সেকেন্ড ইয়ারে কোন সময় জানবা অনেক টাইম। এখন এতটুকু জেনে রাখলে হবে। আমি কিন্তু খুবই সংক্ষেপে যা যা জানা দরকার তা বলছি, এক্সট্রা কথা বলি নেই। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। সাইফুল, তুমি যে কোয়েশ্চেনটা করছো, তোমার কোয়েশ্চেনের আনসার আমি যখন অভিকর্ষজ ত্বরণে যাব তখনই তুমি তোমার আনসারটা পেয়ে যাবা, কারণ অভিকর্ষজ ত্বরণ আমরা এখনও পড়াইনি। অভিকর্ষজ ত্বরণ আমরা এখনও পড়াইনি। ওকে, তাহলে আমরা আর ফোকাস বলতেছি কি, যে মনে করো ভাই এই যে এরকম, এই যে আপনি যদি বলেন এটা হচ্ছে একটা উপবৃত্ত, তাহলে এই যে এরকম পজিশনে আর এরকম পজিশনে দুইটা ফোকাস আছে, এটা একটা ফোকাস, এটা একটা ফোকাস, দুইটা ফোকাস থাকতে পারে। একটা উপবৃত্তের ক্ষেত্রে কয়টা ফোকাস থাকতে পারে? দুইটা ফোকাস থাকতে পারে, যে কোনো আমাদের দুইটা ফোকাস থাকতে পারে। এই শেপটা হচ্ছে আমার উপবৃত্তের মতো, এটা হচ্ছে উপবৃত্তের শেপ। ওকে, আশা করি বুঝতে পারছো। হাবিবুল ইসলাম শুভ, উপবৃত্তের কেন্দ্র তাহলে কীভাবে বের করতে হয়? কেন্দ্র আমার এটা, ফোকাস হচ্ছে এই দুইটা। ফোকাস কীভাবে বের করতে হয় সেটা তুমি ম্যাথমেটিক্সে পাবা, এখানে পাবা না। এগুলো আলাদা ইকুয়েশন আছে, উপবৃত্তের ইকুয়েশন আছে, প্রত্যেকটা স্ট্রেট লাইনে ইকুয়েশন আছে, এগুলো এমনি পাবা না। এখানে এটা বের করতে গেলে উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি নামে একটা কথা আছে, এগুলো তুমি সেকেন্ড ইয়ারে পাবা, এখন তো তুমি এগুলো পাবা না। আমি তো যথাসম্ভব সংক্ষিপ্ত উপায়ে তোমাকে বলতেছি। ওকে, এবার আমরা তাহলে সামনের দিকে আগাই। এতটুকু ছিল আমার উপবৃত্তের কনসেপ্টে। এটা হচ্ছে আমরা এক্সট্রা করে বললাম মানে হচ্ছে এখন যে আমরা কেপলারের সূত্র পড়বো, এই কেপলারের সূত্র পড়ার জন্য হচ্ছে আমাদের কাজে লাগবে। তাহলে এই গ্রহ সংক্রান্ত কেপলারের 3টা সূত্র আছে। বিজ্ঞানী কেপলার আমাদের গ্রহ সংক্রান্ত 3টা সূত্র দিছে, ওই 3টা সূত্র আমরা দেখব, যে আমাদের ওগুলোকে আমরা বলি হচ্ছে কেপলারের সূত্র। তাহলে আমাদের কেপলারের সূত্র হচ্ছে 3টা। কেপলারের সূত্র, এই কেপলারের সূত্র আমরা পড়ব। কেপলারের আমাদের 3টা সূত্র আমরা পড়ব, আমাদের সিলেবাস, আমাদের কেপলারের সূত্র আছে 3টা, এই 3টাই আমাদের সিলেবাসে আছে। আমাদের 3টা
তিনটাই আমাদের সিলেবাসে আছে, যে আমাদের কেপলারের তিনটা সূত্র। তো সূত্রগুলো খুবই সোজা। প্রথমটাকে আমরা বলি হচ্ছে কক্ষপথের সূত্র বা কক্ষের সূত্র। প্রথমটাকে আমরা বলি হচ্ছে কক্ষের সূত্র। দ্বিতীয়টাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। আর তৃতীয়টাকে আমরা বলি হচ্ছে আবর্তনকালের সূত্র। তো এগুলো আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করব, টেনশন নিও না। আসো তাহলে আমরা এগুলো আমরা ব্যাখ্যা করি একটা একটা। আমাদের প্রথমটা হচ্ছে আমাদের কিসের সূত্র? কক্ষের সূত্র, এরপরে ক্ষেত্রফল, একটা হচ্ছে আবর্তনকালের সূত্র। এই তিনটা সূত্র আমি তোমাদেরকে এখন একটা একটা করে পড়াবো। তাহলে আমাদের প্রথমে আমরা কক্ষপথের সূত্রে যাব, এরপর ক্ষেত্রফলের সূত্রে যাব, এরপর আবর্তনকালের সূত্রে যাব, সেখান থেকে আমরা আবার সূত্র বের করব। এবার আসো কেপলার কি নিয়ে সূত্র দিছে। কেপলার যাকে নিয়ে সূত্র দিয়ে সেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলা যে ঘুরে, এইটা নিয়ে বিজ্ঞানী কেপলার সূত্র দিছে। এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ কিভাবে ঘুরে সেটা আমরা গত ক্লাসে বলছিলাম। সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরে তার নাম হচ্ছে গ্রহ, এবং ওই যে গ্রহগুলো কিভাবে ঘুরে সেটা আমরা জানবো। তো গ্রহগুলো কিভাবে ঘুরে যদি আমি জানি, পৃথিবীও তো একটা গ্রহ, তাহলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে কিভাবে ঘুরে সেটা আমরা জানবো। এবং কেপলারের সূত্র সকল গ্রহের জন্য প্রযোজ্য, অনলি পৃথিবী না, সকল গ্রহের জন্য প্রযোজ্য। তাহলে তুমি সকল গ্রহের জন্য কেপলারের সূত্র প্রয়োগ করতে পারবা। তাহলে আমি আবারও বলতেছি, সর্বপ্রথম কথা হলো কেপলারের সূত্র আমরা কোথায় ব্যবহার করব? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলা যে ঘুরতেছে। আমরা গত ক্লাসে বলছিলাম, মনে করে এটা হচ্ছে একটা গ্রহ, আমি হচ্ছে সূর্য, তাহলে আমাকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে। এই আমাকে যে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, সে কিন্তু ইচ্ছা মতো ঘুরতেছে না, সে ঘুরার সময় কিছু শর্ত মেনটেন করতেছে। এই যে শর্ত মেনটেন করতেছে সেগুলোকে আমরা বলতেছি কেপলারের সূত্র, এবং এটা নিয়ে বিজ্ঞানী কেপলার আমাদেরকে সূত্র দিয়েছেন, এবং সেটা আমরা দেখব। তাহলে আসো, আমাদের কেপলারের সূত্রের মেইন থিমটা কি? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিভাবে ঘুরে। কেপলারের সূত্রের মেইন থিমটা কি? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিভাবে ঘুরে। এটা হচ্ছে আমার কেপলারের সূত্রের মেইন থিম। কথা ক্লিয়ার কিনা বলো? মেইন থিমটা বুঝছি কিনা? মানে কেপলারের সূত্র কেন এই মেইন থিমটা বুঝছি কিনা, যে আমাদের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, কিভাবে ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে আমরা কেপলারের সূত্র পাচ্ছি। সাবরিনা আক্তার অন্তরা, ভাইয়া পৃথিবী গোল না সমতল? পৃথিবী দেখতে এরকম, আবার অনেকের পৃথিবী দেখতে মানুষের মতো, সেটা তো অনেকেই বলে তুমি আমার পৃথিবী, কে কার পৃথিবী সেটা ভিন্ন হিসাব, বাট পৃথিবী দেখতে আমাদের এরকম গোলের মতো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, আমরা আগে বললাম যে আমরা কেপলারের সূত্র গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা কিভাবে হিস্টোরি থেকে আসছে, যে কেপলারের সূত্রটা আগে মানুষ বিশ্বাস করতো পৃথিবীকে কেন্দ্র করে সূর্যটা ঘুরে, পরে বিশ্বাস করলো যে সূর্যকে কেন্দ্র করে সকল গ্রহ ঘুরে, ইভেন পৃথিবীও ঘুরে। এই সূর্যকে কেন্দ্র করে খালি একটা গ্রহ না, সব গ্রহ ঘুরে। এই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিভাবে ঘুরে সেটা থেকে জন্য বিজ্ঞানী কেপলার সূত্র দিছে। তো আমরা আসো প্রথমে পড়ব হচ্ছে কেপলারের প্রথম সূত্র। এই সূত্রগুলোর বিবৃতি তুমি বই থেকে দেখবা। এই বই থেকে বিবৃতিগুলো যে দেখবা সেটা বলতে কি মিন করে সেটা আমি এখন বুঝাবো। 1 নম্বর সূত্র হচ্ছে ভাইয়া কক্ষের সূত্র বা কক্ষপথের সূত্র। এই কক্ষপথের সূত্র কি বলে দেখো। কক্ষপথের সূত্র আমাকে বলে এটা যদি একটা সূর্য হয়, এটা যদি ভাইয়া একটা সূর্য হয়, এটা আমাদের সূর্য হয় সান। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে, ভালো কথা। এখন সূর্যকে কেন্দ্র করে যে কোনো গ্রহ ঘুরে না, সে যে পথে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে সে যে পথে ঘুরে, এই পথটার নাম হচ্ছে কক্ষপথ। এই পথটার নাম কি? কক্ষপথ। যে পথে সে ঘুরে তার নাম হচ্ছে কক্ষপথ। যেমন আমার ইলেকট্রন, পরমাণুতে ইলেকট্রনগুলো বিভিন্ন পথে আবর্তন করে, সেগুলোকে আমরা কক্ষপথ বলি। একইভাবে সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবী ঘুরে আমাদের, বা যে কোনো গ্রহ ঘুরে, যে কোনো গ্রহের জন্য প্রযোজ্য, পৃথিবীর জন্য প্রযোজ্য, এদেরকে আমরা বলি কক্ষপথ।
এখন আমার কথা হচ্ছে বিজ্ঞানী কেপলার বলেই দিছে এই সূর্যকে কেন্দ্র করে কে ঘুরে ভাইয়া, সূর্যকে কেন্দ্র করে ভাইয়া ঘুরে হচ্ছে গ্রহ। এই সূর্যকে কেন্দ্র করে গ্রহ যে পথে ঘুরে, ভালো করে খেয়াল করো, যে পথে ঘুরে, যে কক্ষপথে ঘুরে, সেই কক্ষপথ হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার। উনি বলে দিছে এই কক্ষপথ কেমন, এই কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার। এবং সূর্যকে কেন্দ্র করেই কিন্তু কক্ষপথ ঘুরে। তাহলে সূর্যটা কোথায় থাকে? সূর্যটা থাকে হচ্ছে, এই সূর্যটা থাকে হচ্ছে, সে যেহেতু উপবৃত্তাকার পথে ঘুরে, যে উপবৃত্তাকার পথে ঘুরে ওই উপবৃত্তাকার পথের উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে, উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে, উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে, আই রিপিট এগেইন, উপবৃত্তের যে কোনো একটি ফোকাসে। দ্যাট মিন্স আমি যদি বলি গ্রহ এই পথে ঘুরতেছে, গ্রহ এই পথে ঘুরতেছে, সূর্য কোথায় আছে ভাই? সূর্য হয় এই ফোকাসে আছে অথবা আমার এই ফোকাসে আছে, যে কোনো একটা ফোকাসে। মানে এক কথায় যে কোনো গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা হচ্ছে কক্ষপথের, কেপলারের প্রথম সূত্র বা কক্ষপথের সূত্র। তাহলে কি বললাম? বিজ্ঞানী কেপলার বলে দিছে যে কোনো গ্রহ, যে কোনো গ্রহ সূর্যকে কোথায় রাখবে? সূর্যকে ফোকাসে রাখবে। সূর্যকে ফোকাসে রেখে, কোন ফোকাসে? উপবৃত্তের ফোকাস তো দুইটা, যে কোনো একটা ফোকাসে রাখলে হলো, দুইটাই সেম। তাহলে সূর্যকে যে কোনো একটা ফোকাসে রেখে সে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। সূর্যকে যে কোনো একটি ফোকাসে রেখে সে ওই গ্রহটা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এখানে তাহলে কথা দুইটা, একটা হচ্ছে সূর্যকে ফোকাসে রেখে, আরেকটা হচ্ছে যে পথে পরিভ্রমণ করে সেটা হচ্ছে উপবৃত্তাকার। এবার আসো, তোমার 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 বইয়ের যে লাইনটা, সেই লাইনটা যদি আমি পড়ি, তোমার বইয়ের লাইনটা আমি পড়তেছি বই থেকে দেখে দেখে। প্রথম সূত্র, কক্ষের সূত্র, প্রতিটি গ্রহই সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। এটা হচ্ছে প্রথম সূত্র। জাস্ট দ্যাটস ইট, এতটুকুই এনাফ। বলো বুঝছি কিনা, বলো বুঝছি কিনা, বুঝছি কিনা বলো। প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে এবং সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘুরে। প্রশ্ন কোন ফোকাসে? যে কোনো একটা ফোকাসে। এই আমার এখানে কমেন্ট করতে আছে ফ্ল্যাট আর্থার, এরা কারা? পৃথিবী সমতল তোমরা বিশ্বাস করতেছ? কেমনে বিশ্বাস করো পৃথিবী সমতল? এটাই প্রথম সূত্র, কোনো ক্যালকুলেশন নাই, কিচ্ছু নাই, জাস্ট বিবৃতি, এনাফ। এটুকুই হচ্ছে আমার কেপলারের সূত্র। শর্ত দুইটা, দুইটা ইম্পর্টেন্ট শর্ত। একটা হচ্ছে কোন পথে ঘুরে, একটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরে, আর একটা হচ্ছে সূর্যকে কোথায় রাখে? সূর্যকে একটি ফোকাসে রাখে, সূর্যকে একটি ফোকাসে রাখে। তাহলে সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে আমাদের পরিভ্রমণ করে, এটাই হচ্ছে আমার কেপলারের প্রথম সূত্র। এটা হচ্ছে আমার কেপলারের প্রথম সূত্র। এবার আসি ক্ষেত্রফলের সূত্র, এটা মোস্ট ইন্টারেস্টিং সূত্র। এই আমি গত ক্লাসে বলে দিছি, পৃথিবী সমতল না, পৃথিবী হচ্ছে গোল। পৃথিবী গোলাকার, পৃথিবী গোলাকার। সবাই এখন আমার নাসার এজেন্ট বানাই দিছে, তোমাদেরকে আমি সামনে দেখলে পিটাইতাম। আচ্ছা, তাহলে আমরা আশা করি একটু বুঝছি। হ্যাঁ, আমরা আর কথা না বাড়াই। তাহলে আমরা আশা করি বুঝে গেছি এটা হচ্ছে কক্ষপথের সূত্র। মেইন কথা হচ্ছে আমাদের এখানে দেখো কে কাকে কেন্দ্র করে ঘুরতেছে? সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরতেছে। কোন পথে? উপবৃত্তাকার পথে। আর আমাদের সূর্যকে কোথায় রেখে? ফোকাসে রেখে। সূর্যকে ফোকাসে রেখে প্রত্যেকটা গ্রহ উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। এটা হচ্ছে প্রথম সূত্র, মানে কেমন পথে ঘুরে সেটা আমাকে জানতে চাইছে। আর এটা হচ্ছে আমার কি কেপলারের সূত্র। কিন্তু আমরা তো আর মনে করো সুবিধাবাদী, আমরা কি করব? আমরা হচ্ছে সুবিধাবাদী।
এভাবে চিন্তা করলে অনেক ঝামেলা হয়ে যায়। আমরা সুবিধাবাদী, আমরা কীভাবে চিন্তা করি জানো? দূর মিয়া, এত আমরা চিন্তা করব না। আমরা চিন্তা করবো হচ্ছে সূর্যকে কেন্দ্র করে যে কোনো গ্রহ বৃত্তাকার পথে ঘুরে, যে কোনো গ্রহ বৃত্তাকার পথে ঘুরে নিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। আমরা যখন সামনে ক্যালকুলেশন করবো তখন তুমি দেখবা আমি ধরার সময় ধরে নিব এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে গ্রহ, এটা হচ্ছে আমরা সুবিধাবাদীরা ধরে নিই, কিন্তু আসলে এটা ঘটে না, আসলে এটা। তাহলে আগে আসল কাহিনী জানতে হবে, এরপর তুমি ধরে নিতে পারবা। তাহলে এখানে সূর্য ধরে নিয়ে আমরা এভাবে করে দিই, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইনলি ব্যাসার্ধ চারদিকে সমান, কিন্তু আসলে তো এরকম না। তো আমাদের আসলে হচ্ছে এরকম, পরে আমরা এটা বাদ দিয়ে এখানে শিফট করবো আমাদের সুবিধার জন্য। এবার আসো, তাহলে প্রথম সূত্র শেষ, কক্ষপথের সূত্র শেষ। তাহলে কক্ষপথের সূত্র যখন শেষ, এবার আমাদের সূত্র আসবে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। তো আসি, বিজ্ঞানী কেপলার ক্ষেত্রফলের সূত্র কিভাবে বলছে আমরা একটু দেখি। একটা মিনিট প্লিজ। কে ক্লাস নিচ্ছি? এখন ক্লাস নিচ্ছি। ওই দিক দিয়ে যান, আমার বলতেছি আমি। মা 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 মনে হয়, আচ্ছা আমি 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 ডেকে দিচ্ছি। আচ্ছা তাহলে কালকে আসিয়েন। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে আমরা দেখি, একটু এদিকে দেখি। আচ্ছা এবার হচ্ছে তোমার ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রে কি বলে দেখো, এটা খুবই ইনোসেন্ট লেভেলের আমার একটা জিনিস, খুবই মারাত্মক একটা জিনিস। ক্ষেত্রফলের কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা হচ্ছে উপবৃত্তাকার পথ, ঠিক আছে? ঠিক আছে, আমি যদি বলি এটা একটা গ্রহ ড্যাং 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 এভাবে ঘুরতেছে, গ্রহ খালি ঘুরতেছে, তার কোনো লাশ শরম নাই, খালি সূর্যের চারপাশে ঘুরে সারাদিন এই গ্রহ ড্যাং 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 করে ঘুরতেছে, তার কোনো কাজ নাই। তাহলে এই যে গ্রহ আমার এই পথে ঘুরতেছে, কোথায় আমার সূর্য? ফোকাসে। তাহলে আমাদের সূর্য কোথায় আছে? সূর্য আমার কোনো না কোনো একটা ফোকাসে আছে। ধরে নিলাম সূর্য আমার এখানে আছে, তাহলে আমাদের এখানে আছে কে? সূর্য। তাহলে এটা হচ্ছে আমাদের সূর্য, তাই না? এখানে আমার সূর্য আছে। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আমরা যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে করো যে কোনো একটা সার্টেন টাইমে আমার কোনো একটা গ্রহ এখানে ছিল, কোনো একটা গ্রহ প্রথমে সে এই পজিশনে ছিল। তাহলে খেয়াল করে দেখো, আচ্ছা তোমরা একটু আমাকে কমেন্টে এই কোয়েশ্চেন আনসারটা দাও তো। সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ ঘুরে, এই গ্রহের সাথে সূর্যের যে দূরত্ব, এই দূরত্ব কি সবসময় সমান থাকে নাকি প্রত্যেকটা টাইমে ভিন্ন ভিন্ন হয়? সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে, গ্রহ যখন এ অবস্থানে, তাহলে সূর্য থেকে তার দূরত্ব হচ্ছে ও এ। গ্রহ যখন বি অবস্থানে, ও বি। এর মানে আমরা একটা জিনিস দেখতেছি, গ্রহ যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে তখন কিন্তু সে এক এক সময় এক এক দূরত্ব বজায় রাখতেছে। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করো ক্ষেত্রফলের সূত্রটা। ক্ষেত্রফলের সূত্রে কি বলতেছে বিজ্ঞানীরা, তুমি এ থেকে বিতে যাইতে সময় লাগে, এক গ্রহটা কি মনে করো সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে এভাবে যাবে না, আবর্তন করবে, তো এই যে এভাবে আবর্তন করতে সময় লাগে, যে সময়টা লাগে ওই সময়টাকে আমি ধরে নিলাম টি। আমার প্রশ্ন হলো, আরেকটা সার্টেইন মোমেন্টে আমি দেখলাম হচ্ছে আমার গ্রহটা এখানে আছে, গ্রহটা এবার সি অবস্থানে আছে, এরপর সে এখান থেকে ঘুরতে ঘুরতে মনে করে এখানে চলে গেল ডি অবস্থানে। এখন আমি ধরে নিলাম এখানে যে সময় লাগে এই সময়টাও আগের মতো টি সময়। এখন প্রশ্ন হচ্ছে, আমার এ থেকে বিতে যাইতে যে সময় লাগে সি থেকে ডিতে যাইতেও সেম সময় লাগে, তাহলে এ থেকে বি এর দূরত্ব আর সি থেকে ডি এর দূরত্ব সেম কিনা? উত্তর হচ্ছে না। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, যদি দূরত্ব সেম না হয় তাহলে আমি দেখতেছি আমার গ্রহটা একটা নির্দিষ্ট সময়ে কত দূরত্ব অতিক্রম করে সেটা কিন্তু আমার
এই পথ কতটুকু তার উপর নির্ভর করে না, সেটা কার উপর নির্ভর করে? যার উপর নির্ভর করে তার নাম হচ্ছে ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটার নাম দিচ্ছি ক্ষেত্রফল ও এ ভি, ক্ষেত্রফল ও এ ভি। আর এই যে ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাকে, এই ক্ষেত্রফলটাকে নাম দিচ্ছি, এই ক্ষেত্রফলটাকে নাম দিচ্ছি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ও সি ডি। বিজ্ঞানী কেপলার প্রমাণ করে দিছে, বিজ্ঞানী কেপলার প্রমাণ করে দিছে এই দুইটা ক্ষেত্রফল সমান হবে যদি সময়টা সমান হয়। এর মানে হচ্ছে আমার সূর্যকে কেন্দ্র করে কোনো গ্রহ ঘোরার সময় সে সব সময় সমান সময়ে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, দূরত্ব না কিন্তু, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটাই হচ্ছে বিজ্ঞানী কেপলার বলে দিছে। তাহলে আবারও বলতেছি, তাহলে দেখো সে স্পিডে যাবে নাকি স্লো যাবে সেটা তার ব্যাপার, দূরত্ব একই না ভিন্ন সেটা তার ব্যাপার, কিন্তু বিজ্ঞানী কেপলার বলল প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরার সময় এমনভাবে ঘুরে যাতে করে সূর্যের সাথে তার সংযোজক সরলরেখা যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেই ক্ষেত্রফল সবসময় সমান হয়। যদি এক ঘন্টায় সে এ থেকে বিতে যায় এবং 1 ঘন্টায় সে সি থেকে ডিতে যায়, সময় সেম না? তাহলে 100% কনফার্ম এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সেম হবে। এর মানে ক্ষেত্রফল সেম রেখে সে আমার দূরত্ব অতিক্রম করে। তাহলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, দূরত্ব না কিন্তু, দূরত্ব কম বেশি হইতে পারে। এ থেকে বি এর দূরত্ব আর সি থেকে ডি এর দূরত্ব সেম না, কিন্তু ও এ বি এবং ও সি ডি ক্ষেত্রফল বোথ আর এক্স্যাক্টলি সেম। কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে কনসেপ্টটা বুঝো। এখন কোথায় ব্যাগ বেশি কোথায় ব্যাগ কম সেটা আমরা একটু পরে দেখতেছি। আগে বলো এটা যে আমার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এটা মাথায় ঢুকছে কিনা? এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র, ক্ষেত্রফলের সূত্র। সে বলেই দিছে সূর্যকে কেন্দ্র করে যে কোনো গ্রহ এমনভাবে ঘুরবে যাতে করে সে সব সময় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এখানে এ থেকে বিতে যাইতে যে সময় সি থেকে ডিতে যাইতেও সেম সময়। এর মানে 100% কনফার্ম এই দুইটা ক্ষেত্রফল যাতে সমান থাকে। তুমি বুঝতেই পারতেছ এখানে দূরত্ব বেশি, এখানে দূরত্ব কম সূর্য থেকে, যার কারণে এখানে ক্ষেত্রফল সমান রাখতে হলে এখানে বেশি পথ অতিক্রম করে, এখানে কম পথ অতিক্রম করে, এটাই স্বাভাবিক। কথা সেম হচ্ছে, একজনে বলে সময় ভিন্ন হলে, সময় তো যে কোনো কিছু হইতে পারে, তুমি কম্পেয়ার কিভাবে করবা এটার সাথে এটার? আমি তো দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার কিভাবে করব? সিমিলারিটিস দিয়েই তো। 1 ঘন্টায় ও যদি এ থেকে বিতে যায়, আমি দেখলাম 1 ঘন্টায় সে সি থেকে ডিতে যায়, তাহলে বিজ্ঞানী কেপলার বলল এ থেকে বি এর দূরত্ব এবং সি থেকে ডি এর দূরত্ব সেম না, যেটা সেম তার নাম হচ্ছে ক্ষেত্রফল। এর মানে সে এমনভাবে দূরত্ব অতিক্রম করবে যাতে করে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল, সমান সময়ে সমান ক্ষেত্রফল, মানে এটা হচ্ছে তারা অতিক্রম করে, এটা হচ্ছে তারা এভাবে অতিক্রম করে। বিজ্ঞানী কেপলার প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ তারা যে অতিক্রম করে কথাটা সত্য। এখন তারা কেন অতিক্রম করে? আল্লাহ এদেরকে এভাবেই বানাইছে, এরা এভাবে অতিক্রম করে। আমাদেরকে কেপলার খালি বলে দিছে, তাই সে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে তারা এই শর্তটা মেনটেন করে আসলে অলওয়েজ এভাবে ঘুরতে থাকে। তারা যে ঘুরার সময় এই শর্তটাই অলওয়েজ তারা মেনটেন করে আগায় এবং আজীবন এভাবে চলতেই থাকবে। কথা ক্লিয়ার কিনা বলো? তাহলে আমি আবারও বলতেছি, একবার সোজা নিয়ম দেখো। সূর্যকে কেন্দ্র করে গ্রহ ঘুরে প্রথম সূত্রে পাইছি, যেহেতু ফোকাসে রেখে ঘুরে মাঝখানে দূরত্বগুলো সেম না, কিন্তু সে যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে না, উপবৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে বলা হলো সে ঘোরার সময় এমনভাবে ঘুরবে যাতে করে ক্ষেত্রফলটা সেম থাকে। কি থাকে? ক্ষেত্রফলটা সেম থাকে। তাহলে আমি যদি বলি, আমি মনে করো ধরে নিলাম এখানে আমার 1 আওয়ার সময় লাগলো। কতক্ষণ? 1 আওয়ার।
যদি এখানে 1 আওয়ার সময় লাগে, এখানেও আমার 1 আওয়ার সমান লাগলো, তাহলে তুমি একই সময় যদি লাগে তাহলে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল দুইটা কেমন সমান। তাহলে এখানে যেহেতু সেন্টার থেকে দূরত্ব বেশি, তাহলে বুঝতেই পারতেছ এই ক্ষেত্রফলের সমান হইতে হলে এই জায়গায় তাকে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি এবি আর সিডি এর মধ্যে কে বেশি, অবশ্যই সিডি এবি এর থেকে বেশি, দূরত্ব বেশি না? জি ভাইয়া। আমরা জানি ফর্মুলা এস ইকোয়ালস টু বিটি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বি ইকোয়ালস টু কত, আমরা জানি বি ইকোয়ালস টু হচ্ছে এস বাই টি। তাহলে আমি যদি এখান থেকে বলি সিডি ডিভাইডেড বাই সময় যা, এবি ডিভাইডেড বাই সময় তা, সময় দ্বারা ভাগ করব, তাহলে একই সময়ে ও অতিক্রম করে এবি দূরত্ব, ও অতিক্রম করে সিডি দূরত্ব, এর মানে নিশ্চয়ই এটা আমার বেশি। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, এই দিক দিয়ে যাওয়ার সময় সে বেশি বেগে যায়, এই দিয়ে যাওয়ার সময় কম বেগে যায়। তাহলে একটা খেয়াল করে দেখো তো, এই ব্যাগ সিডি ইজ গ্রেটার দেন ব্যাগ এবি, অর্থাৎ এদিক দিয়ে যাওয়ার সময় সে দ্রুত যায় আর এদিক দিয়ে যাওয়ার সময় সে স্লো যায়। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সূর্য থেকে সে যত দূরে থাকবে তত স্লো যাবে, যত কাছে আসবে তত দ্রুত যাবে। এর মানে জিনিসটা এমন, দেখো খুব দ্রুত যাচ্ছে, একটু স্লো 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 স্লো, আর একটু দ্রুত যাচ্ছে, দ্রুত যাচ্ছে, খেয়াল করছো, একটু স্লো 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 স্লো, একটু দ্রুত যাচ্ছে, এভাবে। অর্থাৎ সূর্য থেকে তার দূরত্ব যত বেশি সে তত স্লো যায়, সূর্য থেকে সে যত কাছে থাকে সে তত দ্রুত যায়, সূর্য থেকে তার দূরত্ব যত বেশি সে তত স্লো যায়, সূর্য থেকে তার দূরত্ব যত কম সে তত কি স্পিডে যায়। তাহলে আমি যদি তোমাকে পরীক্ষায় এখান থেকে অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে বি বিন্দুতে ব্যাগ আর সি বিন্দুতে ব্যাগ, কোন ব্যাগ বেশি? অবশ্যই সি বিন্দুর ব্যাগ বেশি, কারণ এখানে দূরত্ব কম। মানে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত কম সে তত স্পিডে যায়, সূর্য থেকে গ্রহের দূরত্ব যত কম সে তত স্পিডে যায়। কেন স্পিডে যায়? কারণ সে যে শর্তটা মেনটেন করে সামনের দিকে আগায় সেটা হচ্ছে ক্ষেত্রফল সমান রাখা। আর ক্ষেত্রফল যদি সমান রাখতেই হয় তাহলে দেখা যাচ্ছে এখানে তাকে স্লো যাইতে হবে, এখানে তাকে স্পিডে যাইতে হবে, কারণ ক্ষেত্রফল সমান রাখার জন্য এখানে কম দূরত্ব, এখানে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে, আর একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করতে হলে বেশি বেগে যেতে হবে। ওই কারণে যত কাছাকাছি দূরত্ব তত বেশি, যতই আমরা দূরে গিয়েছি ততই আমি স্লো হয়ে গেছি। এই জিনিসটাই হচ্ছে আমার এই কনসেপ্টের মেইন, অর্থাৎ কনসেপ্ট হচ্ছে এটা, কিন্তু তার থেকে আমরা এই কথাগুলো বলতে পারি। এটা হচ্ছে কেপলারের দ্বিতীয় সূত্র। তোমাদের এক একজনের থিওরি, একজন বলে যে সূর্য থেকে দূরত্ব কম থাকাকালীন তার কাছে গরম বেশি লাগে, ওই কারণে দৌড় মারে। এটা কিন্তু মনে রাখার জন্য ভালো একটা টেকনিক হইতে পারে, যখন দূরত্ব কম তখন বেশি গরম লাগে ওই কারণে দৌড় মারে, আর যখন আমাদের এসি ফিল হয়, ঠান্ডা ঠান্ডা ফিল হয়, তখন একটু স্লো যায়। যেরকম আমরা গরমের মধ্যে আমরা সাইজে গরম কত তাড়াতাড়ি চলে যাবে, আর আমরা এসির মধ্যে গেলে সাইজে কত বেশিক্ষণ বসে থাকা যাবে। হাবিবুল ইসলাম শুভ, তাহলে পৃথিবীর গতি সময়ভেদে আলাদা। এক্স্যাক্টলি, পৃথিবীর গতি সময়ভেদে আলাদা, আমাদের পৃথিবীর গতি সময়ভেদে আলাদা। তো আমরা তো জানি, দেখো পৃথিবীর ক্ষেত্রে তোমরা তো এটা জানো যে পৃথিবীর দুই ধরনের গতি আছে, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আহ্নিক গতি মানে কি? এটা মনে করো পৃথিবী নিজ অক্ষে প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে, পৃথিবী নিজ অক্ষে প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে, এটাকে আমরা বলি আহ্নিক গতি। এই আহ্নিক গতির কারণে কি হয়? দিন রাত হয়। আহ্নিক গতির কারণে কি হয়? দিন রাত হয়। ছোট্টবেলা থেকে ক্লাস 6-7 পড়ে আসছো। আহ্নিক গতি মানে কি? পৃথিবী নিজ অক্ষে যে ঘুরে, পৃথিবী নিজ অক্ষে অলওয়েজ ঘুরতেই আসে, এভাবে ঘুরতেই আসে, এভাবে দেখাই, পৃথিবী নিজ অক্ষে এভাবে ঘুরতেই আসে। এই যে পৃথিবী নিজ অক্ষে এভাবে ঘুরতেই আসে, এই ঘূর্ণনের কারণে এই পৃথিবী, দেখো সূর্য তো মাঝখানে, এখানে সূর্য, পৃথিবী যখন এভাবে ঘুরতেছে, এভাবে ঘুরতে ঘুরতে এদিকে যাচ্ছে, তার মধ্যে কিন্তু দিন রাত্রি হচ্ছে। এই পৃথিবীর নিজ অক্ষে ঘূর্ণনের কারণে দিন রাত্রি হয়, অর্থাৎ আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, এবং পৃথিবীর নিজ অক্ষে প্রতি 24 ঘন্টায় একবার ঘুরে। ওই কারণে পৃথিবী আহ্নিক গতির কারণে পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা, প্রতি 24 ঘন্টা অন্তর অন্তর আবার আবর্তন করে। এই আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, কারণ আহ্নিক গতিটা যে কী হচ্ছে, পৃথিবী ঘুরার কারণে
পৃথিবী যখন মনে করে এটা হচ্ছে সূর্য, পৃথিবী যখন এভাবে আছে, সূর্যের আলো এই অংশে পড়তেছে, এই অংশে পড়তেছে না, তখন দেখা যাচ্ছে এই অংশে দিন আর এই অংশে রাত। এটা যখন এভাবে ঘুরতেছে, এই যে দেখো এভাবে ঘুরতেছে, এই অংশে আস্তে আস্তে ক্রমাগত দিন হচ্ছে, এই যে দিন থেকে রাত হচ্ছে, রাত থেকে দিন হচ্ছে, দিন থেকে রাত হচ্ছে, রাত থেকে দিন হচ্ছে, এভাবে চলতেছে। ওই কারণে আমরা বলি আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়। পৃথিবী নিজেই ঘুরতেছে, তার কারণে দিন রাত্রি হয়, এবং সে একবার পুরো আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা। ওই কারণে আমরা বলি একদিন সমান 24 ঘন্টা। এবার আসো, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, এই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, পৃথিবী এক জায়গা থেকে স্টার্ট করে সূর্যের চারদিকে পুরোটা ঘুরে আসতে লাগে হচ্ছে 1 বছর বা 365 দিন, যাকে আমরা বলি 1 বছর, যাকে আমরা বলি কি 1 বছর। 1 বছর পর আবার পুরো জিনিসটা রিপিট করে। ওই কারণে আমাদের এই জিনিসটার কারণে ঋতু পরিবর্তন হয়। দেখো ঋতু পরিবর্তন হওয়ার সময় তোমরা এভাবে চিন্তা করো, গরম বেশি, গরম কম, শীতকাল, গ্রীষ্মকাল। আসলে এই সূর্যের কাছাকাছি থাকলে হচ্ছে গ্রীষ্মকাল, সূর্য থেকে দূরে থাকলে হচ্ছে শীতকাল। তাহলে দেখো আমাদের এখানে ভালো করে খেয়াল করে দেখো, এই যে সূর্যের চারদিকে ঘুরে, এটাকে আমরা বলি পৃথিবীর বার্ষিক গতি। এই বার্ষিক গতির কারণে আমার কি হয়, ঋতু পরিবর্তন হয়। কারণ এক একবার সূর্য থেকে ডিস্টেন্স এক এক রকম আমাদের, যার কারণে দেখা যায় কি ঋতুটা আমার এক একবার এক এক রকম ঋতু আমরা পাই। এবং এটা হইতে টোটাল কত বছর লাগে, 1 বছর লাগে। ওই কারণে প্রতি 1 বছর পর পর আবার 6 ঋতু আসে। তাহলে আমরা মাথায় রাখবো, এটা তোমরা ছোট্টবেলা থেকেই জানো, আহ্নিক গতির কারণে দিন রাত হয়। আহ্নিক গতি মানে পৃথিবীর নিজের অক্ষে ঘূর্ণন। আর বার্ষিক গতির কারণে আমাদের কি হয়, বার্ষিক গতির কারণে হচ্ছে ঋতু পরিবর্তন হয়। এই বার্ষিক গতি মানে হচ্ছে সূর্যের চারদিকে যে কোনো গ্রহের ঘূর্ণন। আর সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরে, একটা জিনিস মাথায় রাখবা, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে সময় লাগে 1 বছর। 1 বছরে কয় দিন, 365 দিন। এটা যদি পৃথিবী না হয়ে মঙ্গল গ্রহ হয়, মঙ্গল গ্রহের জন্য কি 365 দিন লাগে? না। মঙ্গল গ্রহের জন্য কতদিন লাগবে সেটা মঙ্গল গ্রহের উপর নির্ভর করে। এবং আমরা এই ধরনের ম্যাথ করব, পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে মঙ্গল গ্রহে কত দিনে 1 বছর, এই ধরনের ম্যাথ আমরা একটু পরে করব। তো আপাতত তোমাকে এতটুকু মাথায় রাখতে হবে, আহ্নিক গতি বার্ষিক গতি তো তোমাদের এখানে নাই, এগুলো তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, আমার থেকে তোমরা ভালো জানার কথা। দেখো এখানে তোমরা যদি ঋতুর কথা বলো, ঋতুর ক্ষেত্রে আরও অনেকগুলো প্রভাব আছে, ঠিক আছে? তো অনেকগুলো প্রভাব আছে, এটা কোনো ব্যাপার না, আমরা এগুলো আলাদা আলাদা করে ব্যাখ্যা করতে পারি। দেখো খালি শীতকাল না তো, শীতকালের সাথে অন্যান্য কালও আছে না, তোমাকে সবগুলো চিন্তা করতে হবে, তুমি দেখো শীত, এখন তো আমাদের বর্তমানে যে অবস্থা, এখন শীতটাও আমরা পারফেক্টলি ফিল করতে পারি না, তোমার বর্ষাটাও পারফেক্টলি ফিল করতে পারি না। এখন এক সময় না, এক সময় 6 ঋতুর দেশ ছিল, এখন আসলে 2 ঋতুর দেশ হয়ে গেছে, গরম আর ঠান্ডা। আচ্ছা, তাহলে আমাদের সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা হচ্ছে আমার এখানকার মেইন থিম। এখানকার মেইন থিম হচ্ছে বিজ্ঞানী কেপলার দ্বিতীয় সূত্র বলে এসে আমাদের সূর্যকে কেন্দ্র করে কোনো একটা গ্রহ ঘোরার সময় এমনভাবে ঘুরবে যাতে করে সে সবসময় সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করতে পারে, সমান সময়ে আমাদের সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মেইন কথা। এবার হচ্ছে আমার আবর্তনকালের সূত্র, থার্ড ল, কেপলারের তৃতীয় সূত্র। কেপলারের তৃতীয় সূত্র আমাদের কি বলে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, কেপলারের তৃতীয় সূত্র আমাকে যেটা বলে সেটা হচ্ছে এটা, এই যে আমার উপবৃত্তাকার পথে যদি আমরা আলোচনা করি, আমাদের ভাইয়া উপবৃত্তাকার পথে গ্রহ ঘুরতেছে, মনে করো এখানে আমার সূর্যটা আছে, এখানে আমার সূর্যটা আছে। তাহলে কোনো একটা স্পেসিফিক মুহূর্তে এখানে মনে করো আমার কোনো একটা গ্রহ আছে, এখানে মনে করো আমাদের কোনো একটা গ্রহ আছে। এই গ্রহটা এই পুরাটা ঘুরে আবার এখানে আসতে যে টাইমটা লাগে তাকে আমরা বলি তার পর্যায়কাল টি। এবং এই গ্রহটা যদি পৃথিবী হয়, পৃথিবী হলে এই টি এর মান হচ্ছে 365 ডে, অন্য কারো ক্ষেত্রে নয়। যে কোনো গ্রহ, প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা, সূর্যকে কেন্দ্র করে সে আবার আগের পজিশনে আসতে কতদিন লাগে সেটা হচ্ছে গ্রহের উপর নির্ভর করে।
এবং এক্ষেত্রে পৃথিবীর লাগে হচ্ছে 365 দিন। এখন বিজ্ঞানী কেপলার বলে দিল কোনো একটা গ্রহ তার যে পর্যায়কাল, এই পর্যায়কাল টি, এই টিটাকে আমরা বলতেছি কি পর্যায়কাল, এই টিটাকে আমরা বলি কি পর্যায়কাল। কোনো একটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে যে ঘুরে তার পর্যায়কাল কত হবে সেটা অর্ধপরাক্ষের উপর নির্ভর করে। অর্ধপরাক্ষকে কী দ্বারা প্রকাশ করতাম? ছোট হাতের এ। বিজ্ঞানী কেপলারের মতে, কেপলারের তৃতীয় সূত্র হচ্ছে এই যে টোটাল আবর্তনকাল বা পর্যায়কাল, সেই পর্যায়কালটা হচ্ছে যে উপবৃত্তাকার পথে সে ঘুরে ওই উপবৃত্তাকার পথের অর্ধপরাক্ষের গণমূলের সমানুপাতিক। অর্ধপরাক্ষের গণমূলের সমানুপাতিক, এর মানে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব। এটা কখন? যদি আমার উপবৃত্ত আমি ধরে নিই, উপবৃত্ত, তো আমরা সুবিধা ভোগ করার জন্য, আমরা তো সুবিধাবাদী, এই সুবিধাবাদী হিসেবে যদি আমি তাকে বৃত্ত ধরে নিই, বৃত্ত ধরে নিই, তখন দেখা যাবে এটা হয়ে যাবে এরকম, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। আর হচ্ছে আমার ব্যাসার্ধ। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা হচ্ছে আমার কেপলারের তৃতীয় সূত্র। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র। আমরা আগামী ক্লাসে এটা প্রমাণ করতে পারবো। আজকের ক্লাসে শুধু বিবৃতিটা জেনে রাখতে হবে। এটা হচ্ছে কেপলারের তৃতীয় সূত্র, যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। বলো আমরা এটা বুঝছি কিনা? আচ্ছা, তাহলে আমরা এই যে খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি পর্যায়কালের সাথে অর্ধপরাক্ষ অথবা ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে। সাধারণত আমাদেরকে ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকে, হ্যাঁ, সাধারণত ব্যাসার্ধ দিয়ে দেওয়া থাকে। এখান থেকে আমরা বিভিন্ন ম্যাথ করতে পারি। তো এখান থেকে যদি আমি বলি, মানে এখানে টি হচ্ছে কি পর্যায়কাল। এটা কোন পর্যায়কাল? বার্ষিক গতির পর্যায়কাল। এই সূত্রে পর্যায়কাল মানে হচ্ছে সূর্যের চারদিকে গ্রহ ঘুরে। এই সূত্রে পর্যায়কাল মানে হচ্ছে সূর্যের চারদিকে গ্রহ ঘুরে। এই সূর্যের চারদিকে যে গ্রহ ঘুরে তার জন্য যে টাইমটা লাগে তাকে আমরা বলি পর্যায়কাল। ওটা কার জন্য পর্যায়কাল? বার্ষিক গতির জন্য পর্যায়কাল, যেটা পৃথিবীর জন্য আমাদের পৃথিবীর জন্য কত? 365 দিন। এখানে এই টি মানে হচ্ছে বার্ষিক গতির জন্য পর্যায়কাল। বার্ষিক গতির জন্য পর্যায়কাল, এটা হচ্ছে বার্ষিক গতির জন্য পর্যায়কাল। এই টি যখন আমাদের পৃথিবী হয়, পৃথিবীর ক্ষেত্রে এটা হচ্ছে 365 ডে। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, আমার মনে করো একটা গ্রহ আছে যার পর্যায়কাল T1 এবং তার মনে করো অর্ধপরাক্ষর দৈর্ঘ্য হচ্ছে A1। আরেকটা গ্রহ আছে যার পর্যায়কাল T2, তার অর্ধপরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে A2। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল যদি এ কিউব হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি স্কোয়ার ইকুয়ালস টু কে ইন্টু এ কিউব। এখান থেকে বলতে পারি টি স্কোয়ার ডিভাইড বাই এ কিউব ইকুয়ালস টু কনস্ট্যান্ট। অর্থাৎ টি স্কোয়ার ডিভাইড বাই এ কিউবের মান সবসময় কী থাকবে? কনস্ট্যান্ট থাকবে। যে কোনো একটা গ্রহের বর্গ তার অর্ধপরাক্ষের ঘনফল, এই দুইটার গুণফল অনুপাত সবসময় ধ্রুবক থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি T1 স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউবের মান যা, T2 স্কোয়ার ডিভাইডেড বাই এ কিউবের মানও কি আমাদের A1 কিউবের মান যা, A2 কিউবের মানও তা হবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, এরকম প্রশ্ন করতে পারে। এরকম প্রশ্ন করতে পারে এখান থেকে, যেমন এটা থেকে যে প্রশ্নগুলো এখান থেকে যে কোয়েশ্চেন আসতে পারে, যে কোয়েশ্চেন আসতে পারে মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর এত গুণ, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর এত গুণ। পৃথিবীতে এক বছরে 365 দিন হলে মঙ্গলে এক বছরে কয় দিন? তাহলে দেখো, তুমি একটাকে পৃথিবীর ধরবা আর একটাকে মঙ্গলের ধরবা। এটা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল, পৃথিবীর ব্যাসার্ধ, মঙ্গলের পর্যায়কাল, মঙ্গলের ব্যাসার্ধ, শেষ, আমাদের বের হয়ে যাবে। ম্যাথ করার সময় এই সূত্রটা আমাদের কাজে লাগবে। ম্যাথ করার সময় এই সূত্রটা আমাদের কাজে লাগবে। টি স্কোয়ার ডিভাইড বাই A1 কিউব ইকুয়ালস টু T1 স্কোয়ার ডিভাইড বাই A1 কিউব ইকুয়ালস টু T2 স্কোয়ার ডিভাইড বাই A2 কিউব। চাইলে তুমি বৃত্তের মতো চিন্তা করলে ব্যাসার্ধ দিয়ে চিন্তা করতে পারো। তখন তুমি বলতে পারবা T1 স্কোয়ার ডিভাইডেড বাই R1 কিউব ইকুয়ালস টু T2 স্কোয়ার ডিভাইডেড বাই R2 কিউব। এভাবে তুমি চিন্তা করতে পারো।
এতটুকুই, বলো এটা বুঝছো কি না? ওকে, তো তোমাদের বইতে যদি তোমাকে অর্ধপরাক্ষ দেওয়া থাকে তাহলে তুমি এই ইউজ করবা, ব্যাসার্ধ দেওয়া থাকলে আর ইউজ করবা। যদিও আমাদের বইতে সাধারণত ব্যাসার্ধই দেওয়া থাকে, অ্যাকচুয়ালি আমাদের এটা হচ্ছে অর্ধপরাক্ষ, কিন্তু আমরা সুবিধা ভোগ করার জন্য এটাকে ব্যাসার্ধ হিসেবে ধরে নিই আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রহ সংক্রান্ত কেপলারের 3টা সূত্র, এবং এই সূত্র দিয়ে এই ধরনের ম্যাথগুলো করা যাবে। আবারও বলতেছি, তোমরা কোয়েশ্চেন লিখে নিতে পারো। পৃথিবীতে আমাদের 1 বছরে 365 দিন হলে মঙ্গলে 1 বছরে কত দিন? মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1.2 গুণ ধরে নিলাম, আন্দাজে দিছি, কত গুণ আমি নিজেও জানি না, এবার ম্যাথ করতে পারবা না। 1.2 গুণ না, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ কম, মনে করো এরকম, মঙ্গলের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধে 0.6 গুণ, 0.6 গুণ। তাহলে পৃথিবীতে 1 বছরে 365 দিন হলে মঙ্গলে কত সেটা দেখবো। নূরজাহান মিম ভাইয়া, কে এর কোনো মান আছে? কে এর অ্যাকচুয়ালি একটা মান আছে, সেই মানটা আমরা দেখবো আগামী ক্লাসে। কারণ কে এর মানটা কত সেটা জানতে হলে তোমাকে তো প্রমাণটা করতে হবে, সেটা আমরা আগামী ক্লাসে করব। যদি কে এর মানটা আমার লাগে না, তাও প্রমাণ করতে গেলে আমরা অবশ্যই পেয়ে যাব কাকে আমরা কে ধরছি। তাহলে মেইন কথা সূত্রটা কি দেখো, প্রত্যেকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে আমাদের আবর্তন করে, এক জায়গা থেকে যাত্রা আরম্ভ করে পুরোটা ঘুরে আবার সেখানে আসতে 1 বছর সময় লাগে। এটাকে আমরা বলি তার পর্যায়কাল বা আবর্তনকাল। এই আমাদের বিজ্ঞানী কেপলারের মতে এই পর্যায়কালের বর্গ সে যে পথে ঘুরে সেই উপবৃত্তাকার পথের অর্ধপরাক্ষের গণফলের সমানুপাতিক। এটার বর্গ এটার গণের সমানুপাতিক, এটার বর্গ এটার গণের সমানুপাতিক। যদি তুমি উপবৃত্ত না ধরে বৃত্ত ধরে নাও, তখন তুমি এখানে ব্যাসার্ধের সমানুপাতিক বলবা, ব্যাসার্ধের পর্যায়কালের বর্গ ব্যাসার্ধের ঘনের সমানুপাতিক। এখান থেকে তুমি বলতে পারো T² এবং A³ অনুপাত কনস্ট্যান্ট। তাহলে একটা গ্রহের জন্য যদি T1 পর্যায়কাল T1 ব্যাসার্ধ A1 হয়, আরেকটা গ্রহের জন্য যদি T2 আর A2 হয়, তাহলে তুমি এভাবে লিখতে পারবা T1² / A1³ = T2² / A2³, এবং তুমি চাইলে ব্যাসার্ধ আকারেও তাকে লিখতে পারো। এই সকল ম্যাথ, যে সকল ম্যাথে বলা হয় যে পৃথিবীতে একদিনে 365 দিন হলে মঙ্গলে কত, শুক্রে কত, এই ধরনের ম্যাথগুলো তুমি এই সূত্র দিয়ে করতে পারবা। আবারও বলতেছি, এখানে পর্যায়কাল মানে হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আমি অনেক ধরনের পর্যায়কাল ভিতরে গেলে পাবো। এটা কোন পর্যায়কাল? সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এখনও পর্যন্ত আমরা সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরতেছে, এরপর আমরা যাব হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে কে ঘুরতেছে। সো এখন পর্যন্ত আমরা সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছি, বিভিন্ন গ্রহ, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আর আরেকটা কোয়েশ্চেন তোমাদের জন্য রইল, এই কোয়েশ্চেনটা তোমরা একটু লিখে নাও, যে পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেলে, মানে আমাদের পৃথিবীটাকে যদি আমি বর্তমান ব্যাসার্ধ যা তার অর্ধেক করে ফেলি, তাহলে পৃথিবীতে 1 বছরে কয়দিন হবে? বর্তমানে কিন্তু 365 দিন, অর্ধেক করে দিলে কিন্তু আবার তুমি মনে করিও না আমাদের পর্যায়কাল অর্ধেক হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা একটু খাতায় লিখে নাও, কেউ একটু খাতায় লিখে নাও। পৃথিবীতে 365 দিনে 1 বছর, পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ করে অর্ধেক হয়ে যায়, মানে পৃথিবীটা তোমার হঠাৎ করে তার ইচ্ছে হলো সে ছোটো হয়ে অর্ধেক ব্যাসার্ধের একটা গোলক হয়ে গেল, পৃথিবীর তো একটা গোলক, সে যদি অর্ধেক ব্যাসার্ধের গোলক হয়ে যায়, তাহলে পৃথিবীতে 1 বছরে কয়দিন হবে? পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করে দিলে পৃথিবীতে 1 বছরে কয়দিন হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। খাতায় তুলছো কিনা? কোয়েশ্চেনটা খাতায় তুলছো কিনা? ওকে, তাহলে আমাদের আজকে এতটুকুই। হ্যাঁ, কোয়েশ্চেনটা হলো
পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেলে, পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেলে 1 বছরে কয় দিন হবে? বর্তমানে 365 দিন হয়, অর্ধেক হয়ে গেলে কত হবে? পৃথিবীর ব্যাসার্ধ বর্তমান ব্যাসার্ধের অর্ধেক হয়ে গেলে 1 বছরে কয় দিন হবে? আমি ব্যাসার্ধ বলছি, দ্যাট মিনস বুঝতেই পারতেছো। ও সরি, পৃথিবীর ব্যাসার্ধ না, দূর মিয়া, পৃথিবীর ব্যাসার্ধ না, একটু বলেছে, পৃথিবীর ব্যাসার্ধ না। পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা তো এখনও পৃথিবীতে আসিই নাই। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, এটা তো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। লেখো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে 1 বছরে কয় দিন হবে? আমি পৃথিবীর ব্যাসার্ধ বলে ফেলছি বলে, পৃথিবীর ব্যাসার্ধ না, আমরা পৃথিবীর ব্যাসার্ধ এখনও আসি নাই, পরে আসবো। এখনও তো আমরা পৃথিবী থেকে সূর্যে আসি। আচ্ছা, আমি লিখেই দিই, পৃথিবীর ব্যাসার্ধ বাড়লে কমলে কোনো ব্যাপার না। আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে 1 বছরে কয় দিন হবে? 1 বছরে কয় দিন হবে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে 1 বছরে কয় দিন হবে? এটা হচ্ছে কোয়েশ্চেন। এটা তোমরা হোমওয়ার্ক করবা, আশা করি পারবা। লাস্ট যে সূত্র পড়েছে ওই সূত্র দিয়ে যে বর্তমান যে দূরত্ব আছে তার অর্ধেক হয়ে গেল, তাইলে আমার 1 বছরে কয় দিন হবে? ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।